মোটা হয়ে যাওয়া মানেই তার পেছনে থাইরয়েড। অনেক এরকম মহিলা আছেন যারা বিশ্বাস করেন এবং বলেন যে আমি তো এতটাই বেশি ওজন, সেটার কারণ হচ্ছে আমার থাইরয়েড আছে। কোন কোন লক্ষণ নিয়ে আসে থাইরয়েড? মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি তার মধ্যে সবার আগে আসবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে কনস্টিপেশন। মানসিক অবসাদের পেছনে কতটা থাইরয়েড কারণ হিসেবে থাকে? মুড সুইং হতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে। থাইরয়েড হরমোন কি মেজাজের ওঠানামাতেও সাহায্য করে? কোনো আন্ডারলাইং ডিজিজ রয়ে যাচ্ছে কিনা সেটা অ্যাড্রেস করা অবশ্যই জরুরি। ছেলেদের তুলনায় মেয়েদের থাইরয়েড বেশি হয়, এটা কেন হয়? এরকম অনেক কিছুই রোগ আছে যেগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। সত্যিই কি এই খাদ্যাভ্যাসের সাথে থাইরয়েড নিয়ন্ত্রণের একটা যোগসূত্র রয়েছে? অনেক বেশি পরিমাণে খাওয়া হয় তবে এগুলো ইন্টারফেয়ার করতে পারে। থাইরয়েড নিয়েও কি পরবর্তী ক্ষেত্রে অপারেশন কিংবা কোনো কিছুর ক্ষেত্রে সেই ঝুঁকিগুলো থাকে থাইরয়েড থাকলে? হ্যাঁ, অবশ্যই থাকে। ইদানিং কি খুব ক্লান্তি লাগছে? 8 ঘন্টা ঘুমোচ্ছেন, তারপরেও মনে হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কিংবা মেজাজ সবসময় সপ্তমে, অথবা চুল ঝরে যাচ্ছে? আমরা মনে করি হয়তো মানসিক অবসাদ কিংবা অতিরিক্ত চাপ নেওয়ার জন্য এটা হচ্ছে। আসলে তা নয়। জানলে অবাক হবেন, গলার কাছে থাকা 2 ইঞ্চি ছোট্ট গ্ল্যান্ডটি আমাদের পুরো জীবনকে ওলটপালট করে দিতে পারে। হ্যাঁ, আমি থাইরয়েড গ্ল্যান্ডের কথা বলছি। এটি আমাদের শরীরের রিমোট কন্ট্রোল। একটু এদিক থেকে ওদিক হলে পুরো শরীরের নানা কার্যকলাপ ওলটপালট হয়ে যায়। আজ এই বিষয়ে আলোচনা করতেই দ্য ওয়াল আরোগ্য নতুন হেলথ টকে আমি জিনিয়া। আমার সঙ্গে রয়েছেন বারাসাত মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কৌশিক সেন। ওয়েলকাম ডাক্তারবাবু। নমস্কার। একটা কথা খুব প্রচলিত আছে, থাইরয়েডের কথা এলেই প্রথম আসে, সেটা হচ্ছে কেউ মনে করে মোটা হয়ে যাচ্ছে যখন, তার মানে তার আড়ালে থাইরয়েড লুকিয়ে আছে। আসলে কি ব্যাপারটা এতটাই সহজ? মোটা হয়ে যাওয়া মানেই তার পেছনে থাইরয়েড? আচ্ছা, এটা একটা খুবই কমন প্রশ্ন আপনি যেটা বলছেন আর কি। অধিকাংশ মহিলা, আমি মহিলা বলছি এই জন্য যে অধিকাংশ থাইরয়েডের রোগী মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি কমনলি হয় পুরুষদের থেকে। সেই কারণে অনেক এরকম মহিলা আছেন যারা বিশ্বাস করেন এবং বলেন যে আমি তো এতটাই বেশি ওজন, সেটার কারণ হচ্ছে আমার থাইরয়েড আছে। তো মোটা কথাটা এখনকার যুগে একটু বলা কম হয়, যে কারণে স্থূলতা বলাটাই ভালো। কিন্তু এটা একদমই সত্যি নয়। মানে আমরা যদি দেখি থাইরয়েড গ্ল্যান্ড যদি কারোর কম কাজ করে মানে আমি বলতে চাইছি যে থাইরয়েড গ্ল্যান্ডের যা নর্মাল হরমোন সিক্রিশন তার থেকে সে কম হরমোন সিক্রিট করছে। তো সেক্ষেত্রে ওজন সত্যিই একটু বাড়তে পারে, কিন্তু কতটা বাড়তে পারে সেটা বুঝতে হবে। যদি খুব ওভার হাইপোথাইরয়েড হয় সেক্ষেত্রে কেবলমাত্র 2.5 থেকে 5 কেজি মতো ওজন বাড়তে পারে, 5 to 10 পাউন্ডস অ্যাট দ্য ম্যাক্সিমাম। আচ্ছা, কাজেই যার ওজন অনেকটা বেশি তিনি কিন্তু শুধুমাত্র থাইরয়েডের সমস্যার জন্য তার সেই স্থূলতাটাকে অ্যাট্রিবিউট করা যাবে না। সেটা কি করে বোঝা যাবে? যখন ধরা যাক তার জন্য তার চিকিৎসা চলছে, থাইরক্সিন হরমোন বাইরে থেকে দেওয়া হচ্ছে এবং থাইরয়েডের ফাংশন অপটিমাইজ করা হয়েছে, তাতে কিন্তু ওজন বিরাট কিছু কমবে না। তো তার মানেটা হলো লোকের লক্ষণটা ওজন বাড়া বেশি এটা ছিল না, তো অন্যান্য অনেক কিছু কন্ট্রিবিউট করছিল সেই যে স্থূলতা, তাতে সেটা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ নেই, এক্সারসাইজ নেই বা অন্যান্য রকম কাজ, তার জন্য থাইরয়েডকে অ্যাট্রিবিউট করাটা ঠিক হবে না। তাহলে থাইরয়েড হয়েছে এটা চিনতে গেলে কোন কোন লক্ষণগুলোকে নজর দিতে হবে? কোন কোন লক্ষণ নিয়ে আসে থাইরয়েড? আচ্ছা, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা ক্যান বি অনেক রকম আর কি। হ্যাঁ, তো অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা বললাম আগে, যে থাইরয়েডের অধিকাংশ রোগ মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি হয় পুরুষদের তুলনায়। তো ন্যাচারালি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি তার মধ্যে সবার আগে আসবে, এবং সেটা যে কোনো রকম হতে পারে। আমরা যেটাকে অলিগোমেনোরিয়া বলি, মানে ধরা যাক পিরিয়ডস দেরি করে হচ্ছে অনেক দিন ধরে, সেটা একটা হতে পারে। অথবা কারোর আর্লিয়ার হচ্ছে, ধরা যাক মাসে 2 বার হয়ে গেল, যেটাকে আমাদের ভাষায় পলিমেনোরিয়া বলে, সেটাও হতে পারে। অথবা বেশি ব্লিডিং হচ্ছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিড, এই সবগুলোই কিন্তু থাইরয়েডের রোগের জন্য হতে পারে। অথবা আর কি হতে পারে, যে কারো চুল পড়ে যাচ্ছে, ধরা যাক বয়স্ক মানুষদের ক্ষেত্রে কখনো কখনো কনস্টিপেশন, এটা একটা খুব বড় সমস্যা। অথবা সিভিয়ার হাইপোথাইরয়েড যেখানে আছে সেক্ষেত্রে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে পারে। ধরা যাক কারো চোখের চারপাশ ফুলতে শুরু করেছে, পা ফুলতে শুরু করেছে, হার্টের চারপাশেও জল জমতে পারে যদি সিভিয়ার থাইরয়েডের গন্ডগোল হতে পারে। সেটা এমনকি হার্টের ফাংশনকেও কম্প্রোমাইজ করে দিতে পারে। তো এর মধ্যে বিভিন্ন রকম, ডিপেন্ডিং অন যে আমার গ্ল্যান্ডের ফাংশন কতটা অল্টার্ড আছে তার উপর। আচ্ছা, অথবা কোনো ক্ষেত্রে যেটাকে আমরা আমাদের পরিভাষায় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড বলে থাকি, মানে শুধুমাত্র দেখা গেল থাইরয়েডের টেস্টটা, রিপোর্টটা একটু আলাদা,
কিন্তু তার জন্য তেমন কোনো সিমটম নাই হতে পারে, সেটাকে আমাদের ভাষায় সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড বলতে হবে, এই আর কি। এখন পরিসংখ্যান বলছে যে মানুষের মধ্যে মানসিক অবসাদ খুব বেড়েছে। হ্যাঁ, অবশ্যই। সবাই মনে করে কাজের চাপ, নানা রকমের প্রেশারের জন্য একটা মানসিক অবসাদ হচ্ছে, কিন্তু মানসিক অবসাদের পেছনে কতটা থাইরয়েড কারণ হিসেবে থাকে? হ্যাঁ, এটাও একটা জরুরি। এটা কিন্তু সত্যি যে থাইরয়েড গ্ল্যান্ডের বেশি যদি সমস্যা থাকে কারণ, তাহলে সত্যিই তার একটু মুড সুইং হতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, যে আমি যে কাজটা করছি তাতে যথেষ্ট ভালো আমি মনোযোগ দিতে পারছি না, সত্যিই সেটা হতে পারে। এমনকি মন খারাপও হতে পারে। তবে একটা কথা অবশ্যই করে মনে রাখতে হবে যে যদি কারোর সত্যিই মন খারাপ হয়ে থাকে, যেটাকে অফিসিয়ালি ডিপ্রেশন বলে বলা হয়, সেটাকে কিন্তু শুধুমাত্র এটা ভেবে ইগনোর করাটা কখনো ঠিক নয় যে আমার তো থাইরয়েডের রোগ আছে তাই জন্য আমার ডিপ্রেশন। ডিপ্রেশন আজকের যুগে অধিকাংশ আমাদের ভিউয়ার্স জানবেন যে একটা খুবই আনডায়াগনোজড এবং আন্ডার ট্রিটেড রোগ। তো কেউ যদি সত্যি মনে করেন যে আমার সত্যি একটা মন খারাপ আছে, ডিপ্রেসড লাগছে, একদমই ভালো লাগছে না, সেক্ষেত্রে শুধুমাত্র আমার থাইরয়েডের জন্য হয়েছে এটা ভেবে সেখানেই থেমে না গিয়ে অবশ্যই কিন্তু প্রফেশনাল হেল্প নেওয়া উচিত, মানে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা উচিত। যদি সেটা থাইরয়েডের ফাংশনের অসুবিধার জন্য হয় তাহলে ওষুধ খেলে কমে যাবে, কিন্তু সেটা ভেবে নিশ্চিত থাকাটা কখনো রেকমেন্ডেড নয়, এই আর কি। আচ্ছা, অনেকেই বলতে শুনেছি, অনেককে যাদের থাইরয়েড থাকে কিংবা দেখেওছি, তাদের রাগ খুব বেশি হয়, অল্পতেই খুব মেজাজ গরম হয়ে যায়। এটা কি সত্যি? থাইরয়েড হরমোন কি মেজাজের মানে ওঠানামাতেও সাহায্য করে? যে মুড সুইংস হতে পারে, মুড সুইংস মানে তো কখনো আমি ভালো মুডে আছি, কখনো আমি রেগে যাচ্ছি তাড়াতাড়ি, এই দুটোই। এটা সত্যি কিছুটা এক্সটেন্টে থাইরয়েড কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু কখনোই পুরোটা নয়। মানে এটাকে আমি আমার ডিফেন্স হিসেবে লাগাতে পারি না। আচ্ছা, যে আমার থাইরয়েড আছে বলে আমি এরকম করি। আমার যদি সত্যিই মনে হয় যে এরকম হচ্ছে, আমি খুব ফ্রিকোয়েন্টলি রেগে যাচ্ছি, তাহলে আন্ডারলাইং আর কিছু স্ট্রেস ম্যানেজমেন্টে গন্ডগোল হচ্ছে কিনা বা অন্য কোনো আন্ডারলাইং ডিজিজ রয়ে যাচ্ছে কিনা সেটা অ্যাড্রেস করা অবশ্যই জরুরি। আচ্ছা, আপনি একটু আগেই বললেন যে হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, এই যে বিষয়টা থাইরয়েডের ভাগগুলো যে আছে, সেটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা একটা খুব মানে সরল ব্যাপার। আমি সেটাতে যাওয়ার আগে জাস্ট আমাদের আজকের দর্শকদের জন্য একবার বলে দিই যে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমাদের প্রত্যেকের আছে। গলার সামনের দিকে, যেটা আপনি শুরুর দিকেই বলেছেন, গলার সামনের দিকে একটা ছোট্ট গ্ল্যান্ড, দুপাশে দুটো লোব থাকে আর মাঝখানে একটা কানেক্টিং জায়গা থাকে যাকে আমরা ইস্টমাস বলে থাকি। এইটুকু হচ্ছে থাইরয়েড। তো এই গ্ল্যান্ডটার কাজ খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রত্যেকটা ফেজে, স্টার্টিং ফ্রম আমাদের জন্ম থেকে একদম শেষ পর্যন্ত খুব জরুরি। তার কারণ হচ্ছে এখান থেকে থাইরক্সিন বলে একটা হরমোন বেরোয়। আচ্ছা, এবার যে ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের থেকে যথেষ্ট থাইরক্সিন বেরোচ্ছে না, মানে তার যা করার কাজ সেটা সে কম করছে, তার পিছনের কারণ যাই হোক না কেন, সেটাকে আমরা হাইপোথাইরয়েড বলে থাকি। অথবা ঠিক উল্টো দিকটায়, ধরা যাক গ্ল্যান্ড যেরকম কাজ করার কথা তার থেকে সে অনেক বেশি হরমোন তৈরি করছে, সেটাকে আমরা হাইপার থাইরয়েড বলে থাকি। কোনো ক্ষেত্রে হাইপার থাইরয়েডের সঙ্গে থাইরোটক্সিকোসিস বলেও কথা বলা হয়। সেই দুটো মোটামুটি টার্মিনোলজি অনুযায়ী একই। আর একটা কথা খুব জরুরি যে এই হাইপো আর হাইপার কিন্তু থাইরয়েডের জন্যই শুধু রেস্ট্রিক্টেড নয়। আমাদের শরীরে যে কোনো কম বা বেশি ফাংশন বোঝাতে হাইপো আর হাইপার ইউজ হয়। খুব সহজ একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরা যাক কারোর ব্লাড প্রেশার বেশি আছে, তাকে হাইপার টেনশন বলা হয়। কোনো ক্ষেত্রে যদি কারোর প্রেশার কমে যায় বেশি, তাকে হাইপোটেনশন বলা হয়। কাজে হাইপো আর হাইপারটা মনোপলি নয় থাইরয়েডের জন্য, কিন্তু এটাও একটা। হাইপো মানে গ্ল্যান্ড কম ফাংশন করছে, হাইপার মানে গ্ল্যান্ড বেশি ফাংশন করছে। মানে দুটোতেই শরীরের ক্ষতি। অবশ্যই দুটোতে দুটো রকম, দুটো এন্টায়ারলি ডিফারেন্ট এন্ড, কিন্তু দুটোতেই শরীরের খুব বেশি অসুবিধা হতে পারে। এই কথাটাও বললেন যে ছেলেদের তুলনায় মেয়েদের থাইরয়েড বেশি হয়, এটা কেন হয়? আর মেয়েদের থাইরয়েডের জন্য তো আরো আনুষঙ্গিক সমস্যাগুলো, যেমন পিরিয়ডসের প্রবলেম, সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম, এই জিনিসগুলো কি থাইরয়েডের জন্য হতে পারে? অবশ্যই, এটা খুবই জরুরি। যেটা বললাম, কেন মহিলাদের বেশি তার অনেকটা জরুরি কারণ আছে। তার মধ্যে ইভেন জেনেটিক প্রিডিসপোজিশন একটা আলাদা রকম বিষয়। এরকম অনেক কিছুই রোগ আছে যেগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। বিভিন্ন অটো ইমিউন ডিজিজ আমাদের ভাষায় বলে, সেগুলো মহিলাদের ক্ষেত্রে অনেকটাই বেশি হয়। তো অধিকাংশ থাইরয়েডের রোগ কেবলমাত্র একটা রোগ যেটাতে থাইরয়েডের থেকে চোখের অনেক বড় সমস্যা কখনো কখনো হতে পারে, সেটা বিশেষ করে হাইপার থাইরয়েডিজমে হতে পারে। কেবলমাত্র সেটা ছেলেদের বেশি হয়। বাদবাকি থাইরয়েডের অধিকাংশ রোগ
মহিলাদের ক্ষেত্রে অনেকটা বেশি। এবং ন্যাচারালি যেটা আমি শুরুতে বা আপনি এক্ষুনি বললেন যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি ইন এনি ফর্ম যা কিছুই হতে পারে, সেটা মহিলাদের একটা খুব কমন প্রেজেন্টিং ফিচার, যেটা নিয়ে অধিকাংশ মহিলা আমাদের কাছে আসেন যে একটা অসুবিধা হচ্ছে। তার উপরে যেটা সন্তান ধারণের সমস্যা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ক্ষেত্রেই হয় যে কাপল প্ল্যান করছেন কিন্তু অনেকদিন ধরে তিনি কনসিভ করতে পারছেন না, অথবা কনসিভ করছেন হয়তো রেকারেন্ট মিসক্যারেজ হচ্ছে, যে মিড প্রেগন্যান্সি অ্যাবর্টেড হয়ে যাচ্ছে, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, সেই সবগুলোই কিন্তু হতে পারে থাইরয়েডের গন্ডগোলের জন্য। এটা এতটাই জরুরি একটা হরমোন, যেটার জন্য আমি বললাম যে থাইরয়েড গ্ল্যান্ড অত ছোট দেখতে হলে কি হবে, তার ইমেন্স রোল আছে ইন এভরি ফেজ অফ লাইফ, জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার খুব জরুরি কাজ। আচ্ছা, আজকাল তো খুব কম বয়সীদের মধ্যে, স্কুল পড়ুয়ারদের মধ্যে দেখা যাচ্ছে যে থাইরয়েড হয়ে যাচ্ছে। অবশ্যই। এই জায়গাটা কেন হচ্ছে, মানে এটার জন্য কি লাইফস্টাইল দায়ী? লাইফস্টাইল ঠিক পুরোটা দায়ী বলে বলবো না। আমাদের অনেক ক্ষেত্রেই এরকম আসছে যে বিভিন্ন রোগ যেগুলো আছে তার বয়সের যে কাট অফ আমরা বলি যে এর উপরে বয়স হলে এই রোগ হবে, সেই বিভিন্ন রোগের জন্যই বয়সের কাট অফ গুলো কমে কমে আসছে। আচ্ছা, এটা আপনি একদমই ঠিক বলেছেন যে আজকাল অনেক স্কুল গোয়িং বাচ্চা, 8, 9, 10 বছর বয়স, 12 বছর বয়স, তখনকার বাচ্চাদেরও থাইরয়েডের সমস্যা হতে পারে, যেটা প্রধানত হাইপোথাইরয়েড, মানে গ্ল্যান্ড কম ফাংশন করছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হাইপার থাইরয়েডও হতে পারে। আমি আরেকটু এগোবো, মানে আপনার প্রশ্নে নেই সূত্র ধরে, একটা এন্টিটি আছে যাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলা হয়। আচ্ছা, মানে যে বাচ্চা জন্মালো সে থাইরয়েডের সমস্যা নিয়েই জন্মেছে, আচ্ছা, মানে তার থাইরয়েড গ্ল্যান্ড ভালো করে কাজ করছে না। এটা কিন্তু ভীষণ জরুরি একটা বিষয়। তার কারণ হচ্ছে এই বাচ্চাটি যখন জন্মালো তাকে যদি ঠিকমতো কেউ সন্দেহ না করেন, অথবা যদি সন্দেহ করলেন, টেস্ট করলেন, যথেষ্ট ভালো চিকিৎসা না হলো, তাহলে সেই বাচ্চার কিন্তু একটা চিরস্থায়ী গন্ডগোল হয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু ইরিভার্সেবল। মানে পরবর্তীতে ধরা যাক সেই বাচ্চা যখন 4-5 বছর বয়স হলো, তখন কেউ একটা সন্দেহ করলেন যে এই বাচ্চাটার একটা গন্ডগোল আছে, তখন যথেষ্ট ভালো চিকিৎসা হলো, তাতেও যে বাচ্চা পুরো সেরে যাবে তা কিন্তু নয়। এটা এতটাই জরুরি, এবং সেটা খুবই দুঃখজনক একটা সিনারিও, যে কারণে এখন বলা হয় প্র্যাকটিক্যালি সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ডেলিভারির ইমিডিয়েট পরেই 2-3 দিনের মধ্যে থাইরয়েডের টেস্ট করে নেওয়া, কোনো সিমটম নয়, এমনি ইউনিভার্সালি সবাই করতে পারে, সবাইকেই করতে হয়, সমস্ত বাচ্চাকে, আচ্ছা, যাতে যদি কোনো গন্ডগোল থাকে তাতে যাতে অ্যাগ্রেসিভলি চিকিৎসা করতে পারে। প্রেগনেন্সির সময় মহিলাদের অনেক সময় থাইরয়েড হয়, সেই মহিলাদের সন্তানের মধ্যে কি থাইরয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে? সেটা একটা ক্ষেত্রে, বিশেষ করে যাদের হাইপার থাইরয়েড থাকে ডিউরিং প্রেগন্যান্সি, আচ্ছা, বিশেষ করে থাইরয়েডের সমস্যা, মানে থাইরয়েড গ্ল্যান্ড তার প্রয়োজনের তুলনায় বেশি বেশি করে হরমোন তৈরি করছে, সেক্ষেত্রে যদি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিয়ে তাদের চিকিৎসা করি, সেক্ষেত্রে মায়ের শরীরে একটা বিশেষ অ্যান্টিবডি থাকে, যাকে আমাদের ভাষায় ট্র্যাপ বলা হয়, অ্যান্টি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। সেটা প্লাসেন্টা দিয়ে মায়ের থেকে বাচ্চার শরীরে চলে যেতে পারে এবং বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ডের গন্ডগোল করতে পারে। সেক্ষেত্রে সেই বাচ্চা জন্মানোর পর কিন্তু তার থাইরয়েডের সিরিয়াস সমস্যা হতে পারে। তা যদি নাও হয়, বাচ্চার কোনো ক্ষেত্রে না কনজেনিটাল অ্যাজেনেসিস হতে পারে, মানে থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমার আপনার আছে, সেই বাচ্চাটির ধরা যাক তা নেই, মানে সেটা তৈরি হয় না, মায়ের ছিল বলে থাইরয়েড গ্ল্যান্ড তার তৈরি হয়নি ভালো করে, সেক্ষেত্রে বাচ্চা একদম ডেফিসিয়েন্সি নিয়ে জন্মাবে। সেই জন্য সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু জীবনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে চিকিৎসা করা যেতে পারে, আচ্ছা, মানে ফার্স্ট অর সেকেন্ড উইক অফ লাইফ। এটা এত রিওয়ার্ডিং, সেটাও খুব জরুরি। মানে যেটা আমি আপনাকে বললাম, ধরা যাক প্রথম দিকে ধরা গেল না, 3-4 বছর বয়সে বাচ্চাকে দেখে কারোর একটা মনে হলো যে বাচ্চার একটা থাইরয়েড গ্ল্যান্ডের অসুবিধা ছিল, তখন চিকিৎসা যথেষ্টই ভালো হলো, কিন্তু সেটা যথেষ্ট রিওয়ার্ডিং হবে না, মানে সেই বাচ্চার কিছু ইরিভার্সিবল ড্যামেজ হয়েই থাকে। উল্টো একটা সিনারিও চিন্তা করুন, যে একটা বাচ্চা কনজেনিটাল হাইপোথাইরয়েড নিয়ে জন্মালো, যেটা আমি বললাম ইউনিভার্সাল স্ক্রিনিং, বাচ্চাকে 3 দিনের মাথায় টেস্ট করে দেখা হলো, দেখা গেল যে গন্ডগোল আছে, ধরা যাক টেস্টটা নিয়ে একটা সন্দেহ হলো, ডাক্তারবাবু বললেন আবার একবার রিপিট করুন, যে একদম ছোট বাচ্চা, একই রকম গন্ডগোল। সেই বাচ্চাকে যদি তখন থেকে ভালো করে চিকিৎসা করা হয়, অল অ্যালং যদি চিকিৎসা চলে, সেই বাচ্চা একদম নর্মাল থাকে,
তার কোনো রকম কোনো কম্প্রোমাইজ থাকে না। আর 5টা হেলদি বাচ্চা আচ্ছা, তাদের মতোই সে সারা জীবন থাকতে পারে যদি চিকিৎসাটা যথেষ্ট হয়। মানে সোজা কথা, যদি আগে থেকে সতর্ক হওয়া যায় তাহলে সেই বাচ্চা থাইরয়েড নিয়েও কিংবা গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকলেও ভালোভাবে জীবনযাপন করতে পারে, একদম ভালো জীবনযাপন করতে পারে। আচ্ছা, থাইরয়েড হলেই আমরা শুনি যে ফুলকপি, বাঁধাকপি কিংবা সোয়াবিন এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না। আবার অনেকের মধ্যে দেখি এইসব খাবার না খাওয়ার বিষয়টা ধারই ধারে না, তারা সব খাচ্ছেন। সত্যিই কি এই খাদ্যাভ্যাসের সাথে থাইরয়েড নিয়ন্ত্রণের একটা যোগসূত্র রয়েছে? না, এইগুলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যেগুলোর আপনি নাম বললেন, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, সয়াবিন, এগুলোকে কমন টার্মে গয়েট্রোজেন বলে বলা হয়। গয়েট্রোজেন মানে যেগুলোর সঙ্গে গয়টারের সম্পর্ক আছে। গয়টার কথাটা খুব সহজ, আমরা যেটা বললাম যে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্ল্যান্ড। যে কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ড আকারে বড় হয়ে যায় তাকেই আমরা গয়টার বলি, তার কারণটা পিছনে যাই থাক না কেন। তো এইগুলোকে গয়েট্রোজেন বলে বলা হয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এগুলোতে সত্যি এমন কিছু থাকে যেগুলো থাইরয়েড গ্ল্যান্ডের থেকে যে থাইরক্সিন তৈরি হয় তার জেনারেশনে অসুবিধা করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কেবলমাত্র যদি এগুলোকে কাঁচা খাওয়া হয়, মানে রান্না না করে, আচ্ছা, এবং যদি অনেক বেশি পরিমাণে খাওয়া হয়, তবে এগুলো ইন্টারফেয়ার করতে পারে, আদারওয়াইজ নয়। মানে ধরা যাক কারোর একটা এরকম অভ্যেস আছে, অথবা কেউ কেউ, আমারই 2-1জন পেশেন্ট ছিলেন যারা এক্সারসাইজ প্রোটোকলের পার্ট হিসাবে সকালবেলা খালি পেটে 15টা করে সয়াবিন ভিজিয়ে খাচ্ছেন। আচ্ছা, সেরকম ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তার কারণ অনেকটা অ্যামাউন্ট এবং আপনি খাচ্ছেন। আচ্ছা, আদারওয়াইজ যদি তার থাইরয়েডের রোগ আছে অথবা নেই, তিনি সপ্তাহে 2বার করে আমাদের সাধারণ বাড়িতে যেরকম সয়াবিনের তরকারি হলো অথবা বাঁধাকপি শীতের দিনে মাঝে মধ্যেই খাওয়া হলো, এতে কিছুই হয় না, মানে কোনো ইন্টারফিয়ারেন্স নেই। অতএব এগুলোর জন্য অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। যেরকম সাধারণ পরিমাণে আমাদের বাড়িতে খাওয়া হয়, ফুলকপি হোক, বাঁধাকপি হোক, ব্রোকলি হোক, সয়াবিন হোক, সেটাতে কোনো ইন্টারফিয়ারেন্স হয় না। অতএব তাতে নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। কোনো কি সুপার ফুড রয়েছে যেটা খেলে থাইরয়েডকে সত্যি নিয়ন্ত্রণ করা যায়, এরকম ব্যাপার রয়েছে? না, আমার আনসার হবে না। আচ্ছা, মানে there is no such superfood। বরং আমি আপনাদের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদের জানাতে চাইবো যে সত্যি এরকম কিছু সুপারফুড বলে বিক্রি হয়, এবং এরকম সত্যিই কিছু নেই যেটা খেলে, যে এই পার্টিকুলার জিনিসটা খেলে থাইরয়েড সতেজ থাকবে বা তার থেকে যথেষ্ট পরিমাণে হরমোন বেরোবে, এরকম সত্যিই কিছু হয় না। তো আমার অনুরোধ হবে যে যদি এরকম সুপারফুডের কোনো অ্যাডভার্টাইজমেন্ট অথবা কোনো প্রমোশন আপনারা দেখেন, দয়া করে সেটা নেওয়ার আগে বা খাওয়ার আগে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন, আপনার এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে কথা বলুন। তার কারণটা একটু বিপজ্জনক। কয়েকটি সেরকম সুপারফুড বলে বিক্রি হয় যার মধ্যে অনেক বেশি পরিমাণে আয়োডিন থাকে। আচ্ছা, বেশি পরিমাণে আয়োডিনও কিন্তু থাইরয়েডের গ্ল্যান্ডের অসুবিধা করতে পারে। তো আপনি যেটা ভালো করার জন্য খেলেন সেটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেল। তো তাই জন্য কোনো কিছু বিশেষ এরকম খাবো কি না জানার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে, এরকম কিছু নেই। আচ্ছা, আর একটা ভয় সবার মধ্যে কাজ করে থাইরয়েড ধরা পড়লেই, যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। অল্প বয়সে ধরা পড়লে তো সেটা আরো চিন্তার হয়ে দাঁড়ায়। এই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, সত্যি কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, মানে ওষুধ ছাড়াই যায় না? আর ওষুধ খাওয়ার সঠিক নিয়মটা কি আছে থাইরয়েডের ক্ষেত্রে? আচ্ছা, এই প্রশ্নের আপনার দুটো পার্ট, দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একে একে বলি। সেটা হচ্ছে থাইরয়েডের রোগ ধরা পড়লে সারা জীবন ওষুধ খেতে হবে কিনা, এটা ডিপেন্ড করছে আমি হাইপোথাইরয়েডের চিকিৎসা করছি না হাইপার থাইরয়েডের চিকিৎসা করছি। হাইপোথাইরয়েড মানে যেরকম আমরা আগে বললাম যে থাইরয়েড গ্ল্যান্ডের থেকে যে হরমোন বেরোনোর কথা তার থেকে কম বেরোচ্ছে, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয়, অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, এবার অধিকাংশ কেন বললাম, আমাদের একটা অ্যান্টিবডি রক্ত পরীক্ষা অনেক সময় আমরা করে থাকি যাকে অ্যান্টি টিপিও অ্যান্টিবডি বলে, থাইরয়েড পেরক্সিডেজ অ্যান্টিবডি। হ্যাঁ, যদি দেখা যায় রক্ত পরীক্ষাতে অ্যান্টি টিপিওটা পজিটিভ আছে, মানে সেটা বেশি আছে, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি রোগীকে বলে দেওয়া হয় যে না, আপনাকে সারা জীবনই ওষুধটা খেয়ে চলতে হবে। আর যদি দেখা যায় অ্যান্টি টিপিওটা নেগেটিভ আছে, সেটা ভালো আছে, সেক্ষেত্রে কখনো কখনো কিছুদিন খাওয়ার পরে ওষুধটা বন্ধ করে দেওয়া যেতে পারে। সেটা শিওর নয় যে দেওয়া যাবেই, কিন্তু দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা একটা। বরং আরেকটা জিনিস আমি আবারও বলি, আপনার মাধ্যমে দর্শক বন্ধুদের জানাতে চাইবো যে ধরা যাক হাইপোথাইরয়েডে তার চিকিৎসাটা এতটাই সহজ করে বুঝতে হবে যে আমার থাইরয়েড গ্ল্যান্ড তার যা করণীয় কাজ সেটা যথেষ্ট করছে না, মানে থাইরয়েডের হরমোন যথেষ্ট বেরোচ্ছে না। আচ্ছা, আমি কি করছি, ওষুধ মানে সেটা বেসিক্যালি থাইরয়েড হরমোন থাইরক্সিন যেটা বেরোনোর কথা ছিল সেটাই আমি বাইরে থেকে খাচ্ছি।
এবার অনেকেই যেটা করে থাকেন যে অনেকটা দিন ধরে ওষুধ খেয়েছি, এবার একটা রক্ত পরীক্ষা ডাক্তারবাবু করতে বলেছেন, দেখা গেল টিএসএইচটা নর্মাল আছে 2, তিনি ওষুধটা বন্ধ করে দিলেন। এবার যে থাইরয়েড গ্ল্যান্ড আপনার কাজ করছিল না, সে তো আর কাজ করছে না, মাঝখান থেকে আপনি যে ওষুধটা বাইরে থেকে দিচ্ছিলেন সেটাও বন্ধ হয়ে গেল, তাহলে আপনার রোগটা কিন্তু আবার ফুলে ফেপে উঠবে, রিঅ্যাপিয়ার করবে। কাজেই দয়া করে আপনার ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধটা বন্ধ করে দেবেন না। এবং এটা খুবই চিপ, 4 মাসের থেরাপির দাম পড়ে 150-60 টাকা মতো। কাজেই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই করুন। দ্বিতীয়ত, আমরা যদি থাইরোটক্সিকোসিসের কথা বলি, হাইপার থাইরয়েড যেটা বলছিলাম, যে ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড তার প্রয়োজনের তুলনায় বেশি করে হরমোন তৈরি করছে, সেটার প্রধান কারণটা হচ্ছে গ্রেভস ডিজিজ বলে আছে। আচ্ছা, গ্রেভস ডিজিজে অধিকাংশ ক্ষেত্রে মানে আপ টু 50%, হ্যাঁ, 100 জনে 50 জন মানুষের ক্ষেত্রে ওষুধটা 1.5 থেকে 2 বছর পরে বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা, বাকি যে 50% মানুষ রইলেন, তাদের ক্ষেত্রে কখনো কখনো ঠিক নাও হতে পারে, যে দীর্ঘদিন ধরে 5-6 বছর কি 8-9 বছর ধরে ওষুধ খেয়ে চলতে হচ্ছে, সেরকমটা হতে পারে। তো যাই হোক না কেন, ক্লিনিক্যাল সিনারিও যেরকম, আপনি হাইপোথাইরয়েডে ভুগছেন না হাইপার থাইরয়েডে ভুগছেন, তার উপর ওষুধ সত্যি খেয়ে চলতে হবে কিনা সেটা ডিপেন্ড করবে। অনেকে আবার নিজে থেকে ওষুধও বন্ধ করে দেয়, সেগুলোও করা চলবে? সেটা একদম করা চলবে না। খুবই সহজ একটা চিকিৎসা, কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে বন্ধ করবেন না, এটা একটা অনুরোধ। আচ্ছা, এই যে ধরুন ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলোর মতোই থাইরয়েডের তো ওষুধ খেয়ে যেতে হয় সারা জীবন। একটা লাইফস্টাইল ডিজিজ থাইরয়েডও, লাইফস্টাইল ডিজিজ থাকলে কিংবা কোনো ক্রনিক ডিজিজ থাকলে আমাদের পরবর্তী ক্ষেত্রে যে কোনো অপারেশন, যে কোনো কিছুর ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, অনেক জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। থাইরয়েড নিয়েও কি পরবর্তী ক্ষেত্রে অপারেশন কিংবা কোনো কিছুর ক্ষেত্রে সেই ঝুঁকিগুলো থাকে থাইরয়েড থাকলে? হ্যাঁ, অবশ্যই থাকে, যে কারণে অধিকাংশ ক্ষেত্রে একটা অপারেশনের আগে যে প্রি অপারেটিভ রক্ত পরীক্ষাগুলো করা হয়, তার মধ্যে কিন্তু ব্লাড সুগারও থাকে, থাইরয়েডের রক্ত পরীক্ষাও থাকে। তার কারণ হচ্ছে থাইরয়েডের যদি গন্ডগোল থাকে, যেটা হয়তোবা আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু সেটা যথেষ্ট হয়নি, অথবা কেউ জানেনি যে তার থাইরয়েডের গন্ডগোল আছে, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের সময় জটিলতা হতে পারে। আচ্ছা, এটা স্টার্ট হয় অ্যানাস্থেসিয়ার সময়। আচ্ছা, মানে অ্যানাস্থেটিক কমপ্লিকেশনের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। মানে আমি অ্যানাস্থেসিয়া মানে আমি কোনো ফর্মে রোগীকে অচেতন করব, তো অজ্ঞান করব, সেখান থেকে রোগীর ফিরতে অসুবিধা হতে পারে, রিভার্ট ব্যাক টু নর্মালসি, তাতে অসুবিধা হতে পারে। কখনো কখনো ব্লিডিং এর সম্ভাবনা বেড়ে যেতে পারে, মানে পেরি অপারেটিভ যে রক্তপাত, তার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে যদি আনট্রিটেড থাইরয়েডের সমস্যা থাকে। অবশ্যই করে সমস্ত প্ল্যান্ড সার্জারির আগে থাইরয়েড টেস্ট করে নেওয়া হয়, এবং যদি দেখা যায় গন্ডগোল, তক্ষণিকার মতো অপারেশন না করে আগে গ্ল্যান্ডের ফাংশন অপটিমাইজ করে তারপরে অপারেশন করা হয়। থাইরয়েড ধরুন কারো ফ্যামিলিতে রয়েছে, মায়ের রয়েছে, দিদির রয়েছে, সেই পরিবারে কি পরবর্তী প্রজন্মেরও থাইরয়েড হওয়ার চান্স অন্যদের তুলনায় অনেক বেশি? অনেক বেশি না হলেও একটু বেশি তো বটেই। আচ্ছা, যেটার কারণ আমি আপনাকে একটু আগে বললাম, কিছু অটো অ্যান্টিবডিজ থাকে, যেরকম ধরা যাক অ্যান্টি টিপিও অ্যান্টিবডি আছে, অ্যান্টি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি আছে, এইগুলোর প্রাদুর্ভাব একটু হলেও বেশি। অটো ইমিউনিটি অনেক সময় ফ্যামিলিতে রান করে, সেক্ষেত্রে একটু বেশি। তবে আমার মায়ের আছে বলেই আমার হবে, এতটাও সরলীকরণ নয়, এই আর কি। আজকে যারা এই এপিসোডটি দেখছে, তারা থাইরয়েড কিভাবে প্রতিরোধ করবে, কিভাবে ভালো থাকবেন, তাদের জন্য গোল্ডেন রুলস কি হবে আপনার? আচ্ছা, এরকম গোল্ডেন রুলস সত্যি কিছু নেই, কিছু হয় না। তার কারণ হচ্ছে এরকম কিছু নয় যে আমি এই কাজটা করেছি বলে আমার থাইরয়েড গ্ল্যান্ডের গন্ডগোল হয়েছে। আচ্ছা, যদি না সেটা খুব এক্সেসিভ কনজাম্পশন অফ গয়েট্রোজেন্স হয়, যেটা আমি আপনাকে বললাম যে যেগুলো স্ট্যান্ডার্ড গয়েট্রোজেন্স আছে সেগুলো আমি এত এক্সেসিভ পরিমাণে কনজিউম করেছি যে আমার থাইরয়েড গ্ল্যান্ড গন্ডগোল হয়েছে। এটা যদি না হয়, প্র্যাকটিক্যালি অন্য কোনো লাইফস্টাইলের সঙ্গে তেমন বেশি সম্পর্ক নেই। আচ্ছা, একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা একদম শুরুতে আপনি বলেছেন, যে অধিকাংশ ক্ষেত্রে মহিলারা যারা স্থূলতা নিয়ে প্রেজেন্ট করেন তারা বিশ্বাস করেন এবং বলেন যে আমার তো থাইরয়েডের অসুবিধা আছে তাই জন্য। একটা উল্টো জিনিস কিন্তু সত্যি, মানে ওজন যদি কারোর একটু কমে, যিনি ওবিস তার যদি ওজন একটু কমে, টিএসএইচ এর ভ্যালুও কিন্তু কমে, এটা একদম ওয়েল এস্টাবলিশড। তার মানে রোগা হতে হবে, তার মানে একটু যদি ওজন আপনি কমান, আপনার টিএসএইচ যদি একটু বেড়ে থাকে, সেটা এমনিই কমে যাবে, চিকিৎসা না করলেও। আচ্ছা, সেটা খুব জরুরি। কাজেই এইটুকুই মানে সাধারণভাবে রোগীদের জন্য বলার কথা। তার ওভারঅল বিষয়টা একই, যে আপনার লাইফস্টাইল যথেষ্ট স্ট্যান্ডার্ডাইজ হতে হবে, আমার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ থাকতে হবে, আমার রেগুলার এক্সারসাইজ করতে হবে যাতে ওজন না বাড়ে,
কোনোভাবেই সেটা দেখতে হবে, এই আর কি। আচ্ছা, আর একটা জিনিস যদি ছোট্ট একটু আপনি আমায় অ্যালাউ করেন, হ্যাঁ, নিশ্চয়ই তাহলে বলুন। জাস্ট বলি যে থাইরয়েডের সঙ্গে মানে থাইরয়েডের অসুবিধার সঙ্গে কিন্তু প্রেগনেন্সি এবং তার রিলেটেড কমপ্লিকেশনের একটা বড় সম্পর্ক আছে। আচ্ছা, যে কারণে, যেটা অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে কারণে যে কোনো প্ল্যান্ড প্রেগনেন্সির আগে যে মহিলা বিয়ের অব্যবহিত পরেই কনসিভ করে যাচ্ছেন তার ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু যে ক্ষেত্রে প্ল্যান্ড প্রেগনেন্সি আছে, আজকের যুগে অনেক মহিলারই কেরিয়ারে এস্টাবলিশ না হয়ে তিনি কনসিভ করতে চাইছেন না, ফ্যামিলি প্ল্যান করতে চাইছেন না, সেসব ক্ষেত্রে যখন তিনি ফাইনালি প্ল্যান করলেন তখন কনসিভ করার আগে কিন্তু অবশ্যই করে থাইরয়েডের একটা রক্ত পরীক্ষা করে নিতে হবে। আচ্ছা, তার কারণ হচ্ছে যদি দেখা যায় টিএসএইচটা একটুও বেশি আছে, যেটা হয়তো যিনি নন প্রেগনেন্ট তার জন্য অতটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট নয়, আচ্ছা, কিন্তু যিনি কনসিভ করতে চাইছেন তার জন্য ওটা খুব জরুরি। আমরা সাধারণভাবে চাই যে টিএসএইচ, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা ডিউরিং পেরি কনসেপশন যখন একজন মহিলা কনসিভ করছেন হ্যাঁ, তখন সাধারণভাবে 2.5, 3, 3.5 এই রকম একটা রেঞ্জে থাক। আচ্ছা। সেটাই যদি বেড়ে, ধরা যাক ইনসিডেন্টালি তিনি যখন কনসিভ করলেন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসে গেছে, তখন টেস্ট করে দেখা গেল যে টিএসএইচটা অনেকটা বেশি, সেটা কিন্তু সত্যি ক্ষতিকর। থাইরয়েডের জন্য এই টিএসএইচ টেস্টটাই 1 নম্বর টেস্ট। প্রথম টেস্ট সবসময় টিএসএইচ। কত নর্মাল রেঞ্জটা কত? এটা ল্যাব টু ল্যাব একটু চেঞ্জ করে, কিন্তু মোটামুটিভাবে 0.5 থেকে 4.5 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল বলে বলা হয়। 0.5 থেকে 4.5 মানে 0.5 থেকে 4.5 পর্যন্ত মোটামুটি তার রেঞ্জটা আচ্ছা। বিভিন্ন ল্যাবে ভ্যারি করে। এটাই নর্মাল। টিএসএইচ সবসময়ই, থাইরয়েডের সমস্যা যদি আমার কারোর মনে হয় তাহলে তার প্রথম টেস্ট ইজ অলওয়েজ টিএসএইচ, থাইরয়েড আচ্ছা। স্টিমুলেটিং হরমোন। সেটা মাথায় যে পিটুইটারি গ্ল্যান্ড আছে আচ্ছা, সেখান থেকে বেরোয়। ওকে, ধন্যবাদ ডাক্তারবাবু এত সুন্দর করে আমাদের থাইরয়েড নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এবং ওনার কথা শুনে এটাই মনে হলো আমাদের গলার কাছে যে ছোট্ট গ্ল্যান্ডটি রয়েছে থাইরয়েড, সেটি আসলে শরীরের ইঞ্জিন। তার একটু এদিক থেকে ওদিক হলে সমগ্র শরীর, চুল পড়া থেকে শুরু করে ক্লান্তি, অবসাদ এবং আরও অন্যান্য অর্গানের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই মোটা হয়ে যাচ্ছেন ভেবে সেটাকে খুব সাধারণ বিষয় ভেবে অবহেলা করবেন না। প্রথমেই চিকিৎসকের কাছে যান এবং থাইরয়েড টেস্ট করে দেখুন আপনার টিএসএইচ ঠিক আছে কিনা। এপিসোডটি ভালো লাগলে আপনি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার সমস্যার কথা এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার। নমস্কার।